Hello, dear viewers and learners. Welcome to another of my online English class in You Too Can Learn English YouTube channel. I hope you all are well and enjoying your times. I'm Milan Mondal with you in this channel to facilitate your English language learning and academic English learning. Today, I'm here with another important class on English language, and the topic of today's class is basic structures of simple declarative sentence. And you can see what would be the structure actually. What is declarative sentence? And first you have to know what is simple and what is declarative sentence and how the structure is formed. And then according to the structure, we will know the basic structures which are about 9 in number. আসলে ডিক্লারেটিভ বলতে কি বোঝায়? ডিক্লারেটিভ মানে হচ্ছে বর্ণনামূলক, যা দ্বারা কোনো ইনফরমেশন কাউকে দেওয়া হয়। আর সিম্পল বলতে আমরা জানি যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেই সেন্টেন্সকে আমরা বলবো হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর এখানে আমরা তেমনই একটা গঠন আসলে দেখতে পাচ্ছি। যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে প্রথমে কি বসাচ্ছি আমরা সাবজেক্ট, তারপর একটা ভার্ব, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্ট অথবা অ্যাডভার্ব অথবা তিনটা একসাথে। তাহলে এই অবস্থানটাই হচ্ছে আসলে সিম্পল সেন্টেন্সের একটি স্ট্রাকচার। এই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারকে আবার ভেঙে বেশ কয়েকটি স্ট্রাকচারসে ভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু দেয়ার ভার্ব, and according to verb we can use either object or complement or both of them, etc, etc, or only subject plus verb. তাহলে প্রথমে আমরা একটু মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমি এইচএসসি একাডেমিক ইংলিশ এর জন্য ক্লাস নিব হচ্ছে এভরি স্যাটারডে এন্ড টিউসডে, এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপরে ক্লাস নিব এভরি সানডে এন্ড ওয়েডনেসডে, এবং জব বা বিসিএস প্রিপারেশনের জন্য বিশেষ করে ইংলিশ টপিকস এর উপরে তার ক্লাস নিব হচ্ছে এভরি মানডে এন্ড থার্সডে, এন্ড এভরি ফ্রাইডে I will take class on English literature, especially for the students of BA honors and MA. And the time would be either 8 a.m. or 9 a.m. according to the time available when I'll not have any problem. So okay, let's go now to learn what is actually declarative sentence. বলা হচ্ছে in grammar the kind of sentences that make a statement or declare something, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া বোঝায় বা বর্ণনা করা বোঝায় বা কোনো কিছু বলা বোঝায়, ডিক্লেয়ার মানে ঘোষণা করা বোঝায়। যেমন এখানে একটা সেন্টেন্স আমি দেখেছি, হি লাইকস আইসক্রিম। এখানে রয়েছে হি হচ্ছে সাবজেক্ট, লাইকস হচ্ছে ভার্ব এন্ড আইসক্রিম হচ্ছে অবজেক্ট। জাস্ট আ সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স এটি। এখন আরো বিস্তারিতভাবে যদি আমি পড়তে চাই তাহলে পাবো যে ডিক্লারেটিভ সেন্টেন্সেস আর সিম্পলি স্টেটমেন্টস দ্যাট রিলে ইনফরমেশন, যা ইনফরমেশন দেয় বা প্রচার করে। They are the most common type of sentences in English language. তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে কমন যে সেন্টেন্সটি ব্যবহার হয় তা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, তার ভিতরে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে ওয়ান অফ দেম, এবং এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। কারণ ডিক্লারেটিভ সেন্টেন্স states the facts or an opinion or lets the reader know something specific, অর্থাৎ
বিশেষ কোনো বিষয়কে কাউকে জানানো হয় বা কোনো ঘটনাকে বা কোনো মতামতকে প্রকাশ করা হচ্ছে এই ডিক্লারেটিভ সেন্টেন্সের মাধ্যমে। আর এই কারণেই আমাদের প্রত্যেক জীবনে in our everyday activities we use English language. Whenever we use English language, the sentence that comes to our mind and we use them very frequently, that sentence is declarative or assertive sentence. আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে বেস করে কিন্তু আসলে অন্যান্য সেন্টেন্স গুলো গঠিত হবে। এখানে আমি বলছি যে there are 9 basic structures of simple declarative sentence, যে একটা ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের 9টি বেসিক স্ট্রাকচারস রয়েছে। আর এই 9টি বেসিক স্ট্রাকচারস এর উপর ডিপেন্ড করে বলছে ডিপেন্ডিং অন দিস বেসিক স্ট্রাকচারস all other sentence structures are formed, such as interrogative sentences, imperative sentences, complex sentences, or compound sentences. Whatever sentences we talk about, every sentence will be formed depending on these 9 basic sentence structures. So it is mandatory for us to learn all the basic sentence structures, and so today we'll just be familiar with the structures. আসলে structures গুলোকে in details today I'm not going to discuss. Rather, I'll just represent before you all the structures one by one. But in my different 9 classes, I will separately discuss about the 9 basic sentence structures one by one, so that you can correctly learn them, and how to enlarge the sentences by adding different kinds of phrases or clauses. You will be clear them. So today we are just going to know the basic structures, and we are not going to talk about them in details. Okay, so the first structure that comes, it is only subject and intransitive verb. তাহলে আমরা প্রথম যে স্ট্রাকচারটি পাচ্ছি তার বেসিক গঠনটি হচ্ছে শুধু সাবজেক্ট এবং তার সাথে থাকবে কি একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, যাকে বলা হচ্ছে ভার্ব উইদাউট অবজেক্ট। অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্ব বলতে আমরা সেই ভার্বকে বুঝবো, কি বলা হচ্ছে, the verbs which can be performed by the subjects without the direct help of any external things or persons. অর্থাৎ যে ভার্বগুলো পারফর্ম করা যাবে বা সংগঠিত করা যাবে সাবজেক্টের দ্বারা উইদাউট দ্য ডাইরেক্ট হেল্প, মানে সরাসরি সাহায্য ছাড়া, কার, এনি এক্সটার্নাল থিংস আর পারসনস। অর্থাৎ কোনো ব্যক্তি, অন্য কোনো ব্যক্তি বা জিনিসের সরাসরি সাহায্য ছাড়াই সাবজেক্ট যে ভার্ব সম্পাদন করতে পারবে সেই ভার্বকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা উদাহরণ হিসাবে দেখি, দ্যাট ইজ বার্ডস চার্প, পাখি কিচিরমিচির করে। অর্থাৎ এখানে রয়েছে কি শুধু সাবজেক্ট এবং ভার্ব। এটাকে যদি আমরা কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে সাবজেক্ট বার্ডস, আর চার্পিং এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট হচ্ছে বার্ডস আর চার্পিং হচ্ছে ভার্ব। অতএব এখানে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্সের অর্থ কমপ্লিট। অর্থাৎ চার্পিং যে ভার্বটি কিচিরমিচির করা, এটার জন্য কিন্তু বার্ডসকে বাহ্যিক কোনো থিংস অর পার্সনস এর কিন্তু কোনো হেল্প নেওয়া লাগছে না, শুধু সাবজেক্ট এবং তার সাথে রিলেটেড যে ভার্ব সেটা বসালে হয়ে যাচ্ছে। একইভাবে শি হ্যাজ রিচড, সে পৌঁছে গেছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব। দে মাইট লাফ, তারা হাসতেও পারত, অর্থাৎ এখানে মাইট লাফ হচ্ছে ভার্ব, দে হচ্ছে এখানে সাবজেক্ট। রিতা ওয়াজ স্লিপিং, রিতা হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ স্লিপিং হচ্ছে এখানে ভার্ব। অর্থাৎ এখানে মেইনলি বেসিক যে স্ট্রাকচারটুকু তাতে থাকবে একটি সাবজেক্ট এবং তার সাথে টেন্স অনুসারে ভার্ব অর ভার্ব ফ্রেজ। When there is only one verb, that will be called as only verb, but when there will be a principal verb with one or more auxiliary verb, that verb parts will be called as verb phrase. So dear students, I think you have understood the very first structures that comes
in the very beginning, that is subject and a verb, and that verb must be an intransitive verb, and intransitive verb are those verbs which doesn't take any object to be completed by the subject, অর্থাৎ সাবজেক্ট দ্বারা ওই কাজটা পারফর্ম করতে বা কমপ্লিট করতে বাহ্যিক কোনো প্রেডিকেটের বা থিংস বা পারসনস এর কোনো সাহায্য নিতে হবে না। তাহলে এই হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারস 1, এবং আমরা একইভাবে জানলাম হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আমি তোমাদের আরেকটি বিষয়ের কথা বলতে চাই যে এখানে আমি বেশ কিছু বিষয় আলোচনা করব যেগুলো আমি অলরেডি বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি, ভিডিও ক্লাসে, যেমন ইন্ট্রানজিটিভ ভার্ব কি, যেখানে আমি প্রিন্সিপাল ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, অবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, লিঙ্কিং ভার্ব নিয়ে আলোচনা করেছি, ইন্ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছি, ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছি। অতএব এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে আমি লিংক গুলো দিয়ে দিব। তোমরা অবশ্যই এই ভার্ব নিয়ে যে বিস্তারিত আলোচনা করেছি, এখানে আমি সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি, সেই ক্লাসগুলোতে আমি আলাদা আলাদা ভাবে আলোচনা করেছি, তোমরা একটু খুঁজে নিয়ে সেই প্লে লিস্টে গিয়ে তোমরা অবশ্যই ক্লাসগুলো করে নিবে, যাতে তোমরা সিরিয়ালি বুঝতে পারো। কারণ এই সেন্টেন্স স্ট্রাকচারস এর ক্লাসগুলো শুরু করার আগেই সেন্টেন্সের সাথে রিলেটেড সাবজেক্ট, তারপরে ভার্ব, তার সাথে প্রেডিকেট, প্রেডিকেটের মধ্যে কি কি বসে, ভার্ব কি কি প্রকারের হয়ে থাকে, সাবজেক্ট অংশে কি কি বসে, এই বিস্তারিত আলোচনা কিন্তু আমি বিভিন্ন ক্লাসে করেছি। তোমরা ভিডিও ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে। আমি তোমাদের সাহায্যের জন্য ওই ভিডিও ক্লাসের লিংকগুলো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আই বাটন থাকবে, সেখানে ক্লিক করেও তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো এবার আমরা চলে যাই। এর আগে বললাম কি ইন্ট্রানজিটিভ ভার্ব, এখন লিঙ্কিং ভার্বস। আমি লিঙ্কিং ভার্বস সম্পর্কে একটু কথা বলে নিতে যাচ্ছি, কারণ এই লিঙ্কিং ভার্বস এর উপরে বলা হচ্ছে কি দেয়ার আর টু স্ট্রাকচারস উইথ লিঙ্কিং ভার্বস, কারণ এই লিঙ্কিং ভার্বস এর উপরে ডিপেন্ড করে কিন্তু দুইটা বেসিক স্ট্রাকচারস রয়েছে। তাহলে চলো আমরা একটু লিঙ্কিং ভার্বসটা দেখে নিই। তবে বিস্তারিত আরো জানার জন্য তোমরা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব নিয়ে যে আমি একটা ভিডিও ক্লাস করেছি, তোমরা সেখান থেকে দেখে নিবে। লিঙ্কিং ভার্বস আসলে কি? আ ওয়ার্ড অর এক্সপ্রেশন। লিঙ্কিং ভার্ব হচ্ছে কোন ওয়ার্ড বা কোন এক্সপ্রেশন such as a form of be, সেই এক্সপ্রেশনটা বা ওয়ার্ডটা হতে পারে বি ভার্ব, হতে পারে বিকাম, ফিল, লুক, অ্যাপিয়ার, ডিম, গো, কিপ, প্রুভ, রিমেইন, স্মেল, গেট, গ্রো, ফল অর সিম। এই জাতীয় কোন ওয়ার্ড বা এক্সপ্রেশন কি করে তারা? দ্যাট লিঙ্কস আ সাবজেক্ট উইথ ইটস প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্টের সাথে প্রেডিকেট অংশের কোন ওয়ার্ডের লিংক তৈরি করে দিবে। এখন লিংকটা কিভাবে তৈরি করবে আমরা একটু দেখে নেই। যে আর লিঙ্কিং, এখানে আরেকটি সংজ্ঞা আমরা পাচ্ছি, ডেফিনিশন আরেকটা পাচ্ছি, যে a linking verb connects the subject with a word that gives information about the subject। যেখানে এখানে আমরা বলছি লিংক করে দেয়, তাই না? সাবজেক্টকে লিংক করে প্রেডিকেটের সাথে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়। এখন কোন জাতীয় ইনফরমেশন দেয়? যেমন হচ্ছে আ কন্ডিশন, সাবজেক্টের কন্ডিশন কি, অর রিলেশনশিপ, অথবা সাবজেক্টের সাথে প্রেডিকেট অংশের রিলেশনশিপটা কি, এই বিষয়গুলো দেখিয়ে দেয়। তবে এখানে বলা হচ্ছে কি দে ডু নট শো এনি অ্যাকশন। লিঙ্কিং ভার্ব আসলে কোনো অ্যাকশন নির্দেশ করে না, যেমন আই ইট, আই প্লে, আই সিং, এগুলো দ্বারা অ্যাকশন বোঝায়। কিন্তু এখানে যেগুলো রয়েছে লুক, বিকাম মানে হওয়া, ফিল মানে অনুভব করা, এগুলো দ্বারা কিন্তু আলাদা কোনো আসলে অ্যাকশন বোঝাচ্ছে না, বরং দে সিম্পলি লিঙ্ক দ্য সাবজেক্ট উইথ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের বাকি অংশের সাথে সাবজেক্টের একটা লিঙ্ক তৈরি করে দেয়। তাহলে আমরা একটু উদাহরণ হিসেবে দেখে আসি। যেমন এখানে বলা হচ্ছে, ফর এক্সাম্পল, ইন দ্য সেন্টেন্স আই এম আ টিচার। তাহলে আই এম আ টিচার, এটা একটা সেন্টেন্স। এখানে দ্য ওয়ার্ড এম, তাহলে এখানে যে আমরা এম ভার্বটি পেয়েছি, এই ভার্বটি কি করছে? ইজ দ্য লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। কারণ কি করে? দ্যাট কানেক্টস, যেটা যুক্ত করতেছে সাবজেক্ট এন্ড আ টিচার। তাহলে এখানে সাবজেক্ট এবং আ টিচার নামে যে দুইটা অংশ রয়েছে, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আর আ টিচার হচ্ছে একটা প্রেডিকেট অংশ, একটা ওয়ার্ড বা ফ্রেজ। তাহলে কি হচ্ছে? আমি কিন্তু টিচার, অর্থাৎ আমি শিক্ষক। তাহলে আমি এবং শিক্ষকের মধ্যে এখানে কি যুক্ত করছে? এখানে একটা রিলেশনশিপ এখানে দেখাচ্ছে কে? এই এম ভার্বটি। অর্থাৎ এখানে টু শো দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ওয়ার্ডস। তাহলে আই এবং টিচার অথবা টিচার, এই দুটার মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করেছে। তার মানে আই এবং টিচার, এটা কিন্তু
ভিন্ন জিনিস বা ভিন্ন ব্যক্তি নয়। একইভাবে যদি আমরা বলি হি লুকস হ্যাপি, তাকে খুশি দেখাচ্ছে, তাহলে লুকস ভার্বটি আসলে সাবজেক্টের যে কন্ডিশন, এখানে আমরা পেয়েছি কন্ডিশন, সাবজেক্ট কেমন এখন বর্তমানে হ্যাপি, তাহলে হ্যাপিটা নির্দেশ করতেছে, এই হ্যাপি দিয়ে কাকে বোঝাচ্ছে, সাবজেক্টকে বোঝাচ্ছে। অতএব এখানে কি নির্দেশ করা হচ্ছে, শোয়িং দ্য কন্ডিশন অফ দ্য সাবজেক্ট হি, অতএব হি বলে যে সাবজেক্টটি রয়েছে তার কন্ডিশন নির্দেশ করা হচ্ছে। তাহলে এইভাবে যদি কোনো ভার্ব সাবজেক্টের কন্ডিশন বা রিলেশনশিপ বোঝানোর জন্য ভার্বের পরে ব্যবহৃত কোনো ওয়ার্ড বা ফ্রেজের সাথে লিঙ্ক তৈরি করে দেয়, তখন সেই ভার্বকে আমরা বলবো হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমি এখানে বেশ কিছু লিঙ্কিং ভার্বের উদাহরণ দিয়ে দিয়েছি, আরো আরো উদাহরণ রয়েছে যেগুলো আমরা ওই সেন্টেন্স স্ট্রাকচার গুলো আলোচনা করতে গিয়ে বিস্তারিতভাবে পড়ে নিব। তোমরা অবশ্যই এগুলো ভালো মতো পড়বে, কারণ এগুলো আসলে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। সেটা হতে পারে আমাদের কোনো চাকরির পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা বা প্রাত্যহিক জীবনের সেন্টেন্স গুলো ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্স স্ট্রাকচারস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো তাহলে, যেহেতু আমরা লিঙ্কিং ভার্বটা পড়ে এসেছি, লিঙ্কিং ভার্বের উপর ভিত্তি করে আমরা দুইটা স্ট্রাকচারস পাবো। তাহলে এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের সেকেন্ড নাম্বার রুল এবং লিঙ্কিং ভার্বের 1 নাম্বার। এখানে আমরা কি পাবো, সাবজেক্ট তো অবশ্যই, তার সাথে থাকবে একটা লিঙ্কিং ভার্ব এবং তার সাথে থাকবে হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে মূল কথা হলো সাবজেক্টের সাথে লিঙ্কিং ভার্ব প্রেডিকেট অংশের যে ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করবে তা পরিচিতি পাবে হচ্ছে কি নামে, কমপ্লিমেন্ট নামে। তাকে কিন্তু আর আমরা অবজেক্ট বলবো না বা অ্যাডভার্ব বলবো না, আমরা একে বলবো কি, কমপ্লিমেন্ট। তবে এই ক্ষেত্রে, এই গঠনের ক্ষেত্রে কমপ্লিমেন্টটি হবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট হিসাবে আমরা যে ওয়ার্ডকে ইউজ করব সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা গঠনটি কি পেলাম, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং যখনই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয় তখন তা দিয়ে প্রধানত সাবজেক্টের কন্ডিশন নির্দেশ করা হয়। আমরা পেয়েছি লিঙ্কিং ভার্ব প্রধানত সাবজেক্টের দুইটা জাতীয় বিষয়ে লিংক করবে, একটা হচ্ছে তার কন্ডিশন, আর একটা হচ্ছে তার রিলেশনশিপ। অর্থাৎ কন্ডিশন হচ্ছে সাবজেক্টের অবস্থা কেমন, আর রিলেশনশিপ হচ্ছে সাবজেক্ট আসলে কি, এই দুটো ব্যাপার। তাহলে আমরা একটু উদাহরণ দেখে নিই। যেমন সাবজেক্ট হচ্ছে হি লুকস হ্যাপি, যে উদাহরণটা আমি আগে ইউজ করেছি। তাহলে হ্যাপি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং এটা দিয়ে কাকে নির্দেশ করছে, সাবজেক্টকে নির্দেশ করছে। একইভাবে শি হ্যাজ গন ম্যাড, সে পাগলি হয়ে গেছে, তাহলে ম্যাড দিয়ে কাকে বোঝাচ্ছে, শি কে নির্দেশ করছে। একইভাবে ইউ আর প্রুভড ফলস, তুমি মিথ্যা প্রমাণিত হয়েছো, তাহলে মিথ্যাবাদী কে হচ্ছে, সাবজেক্ট ইউ। একইভাবে দ্য ফুড স্মেলস অ্যাপিটাইজিং, খাবারগুলোকে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে বা লোভনীয় মনে হচ্ছে বা সুস্বাদু মনে হচ্ছে, তাহলে খাবারগুলো কেমন, সুস্বাদু বা লোভনীয়। দ্য চাইল্ড ইজ গ্রোয়িং নটি, মানে বাচ্চাটি দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে, তাহলে বাচ্চাটির অবস্থা কেমন, দুষ্ট বোঝাচ্ছে। দে ওয়ার অ্যাবসেন্ট, তাদের অবস্থা কি ছিল, তারা ছিল অনুপস্থিত। তাহলে এইভাবে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস একটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে স্ট্রাকচার নাম্বার 2 তে। এবং যখনই অ্যাডজেক্টিভ হবে কমপ্লিমেন্ট, তখন আমরা বুঝবো সেই অ্যাডজেক্টিভ দিয়ে বা কমপ্লিমেন্ট দিয়ে সাবজেক্টের কন্ডিশন নির্দেশ করা হচ্ছে। So dear students, I think you have been clear about sentence structure 2. So this is the second number sentence structures, but from linking verb this is the first one. So চলেন এবার আমরা সেকেন্ডটা একটু দেখে নিই। তাহলে এটি হচ্ছে structures number 3, but from linking verb it will be structures number 2. তাহলে এখানে কি পাবো, এখানে ঠিক একই ধরনের ব্যাপার, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট, কিন্তু আগেরটা ছিল অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ। আমরা এনপি মানে বুঝবো আসলে নাউন ফ্রেজ, অর্থাৎ নাউন মানে সিঙ্গেল একটি ওয়ার্ড বা সিঙ্গেল নাউনকে বোঝাচ্ছে, আর ফ্রেজ মানে নাউনের সাথে রিলেটেড অ্যাডজেক্টিভ, আর্টিকেল ইত্যাদি যুক্ত হয়ে যে ফ্রেজটি গঠন করবে তাকে আমরা বলবো হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে নাউন বা নাউন ফ্রেজ থাকলে তা কি নির্দেশ করে, ইন্ডিকেটিং রিলেশনশিপ বিটুইন দ্য সাবজেক্ট এন্ড দ্য প্রেডিকেট। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে কি হবে, একটা রিলেশনশিপ গঠিত হবে, অর্থাৎ সাবজেক্ট যা, প্রেডিকেট অংশে যা বসানো হয়েছে তা ওটাই বা সাবজেক্টকে নির্দেশ করে। যেমন একটা উদাহরণ আমরা আগে পেয়েছি যে আই অ্যাম আ টিচার, তাহলে আমি এবং টিচার আসলে একই জন। এটা দ্বারা কিন্তু আসলে আমার অবস্থা বোঝাচ্ছে না, বরং আমি কি তাই নির্দেশ করছে। অর্থাৎ টিচার এবং আমার মধ্যে একটা রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপটা কি, সেপারেট কেউ নয় বরং একই জন বা একই জিনিস।
হি হ্যাজ বিকাম আ বিজনেসম্যান। তাহলে বিজনেসম্যান এটি একটি নাউন যে আপাতত প্রেডিকেট অংশে বসেছে এবং এটা হচ্ছে সাবজেক্টেরই আলাদা একটা পরিচয়। অতএব হি কে সে হচ্ছে একজন বিজনেসম্যান। দ্য প্রোগ্রাম প্রুভড আ ফেইলার। ফেইলার মানে কি? ব্যর্থ হওয়া, অর্থাৎ ফেইলার মানে ব্যর্থতা। অতএব প্রোগ্রামটি ব্যর্থতায় পর্যবসিত হলো বা ব্যর্থ বলে প্রমাণিত হলো। তাহলে প্রোগ্রামটা কি? ব্যর্থ। একইভাবে শি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। তাহলে এখানে প্রেসিডেন্ট এবং শি একই জনকে নির্দেশ করা হচ্ছে। রাকিব লুকস আ ফুল। রাকিবকে বোকার মতো লাগছে। তাহলে রাকিব এবং এই বোকা দুইটা আসলে একই ব্যক্তিকে নির্দেশ করছে। তাহলে এইভাবে আমরা দেখছি এখানে টিচার, বিজনেসম্যান, ফেইলার, প্রেসিডেন্ট, আ ফুল এগুলো সবকিছুই আসলে নাউন। তাহলে লিঙ্কিং ভার্ব এর পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসতে পারে এবং আমরা অবশ্যই খেয়াল রাখবো এটি হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের ৩ নম্বর নিয়ম। তাহলে আমরা মোট ৩টা নিয়ম পেয়ে গেছি। প্রথমটা ছিল সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব কি তা আমরা জেনেছি। তারপরে পাইলাম স্ট্রাকচারস নাম্বার 2, যেখানে আমরা লিঙ্কিং ভার্ব দিয়ে পেয়েছি। লিঙ্কিং ভার্বের প্রথম নম্বর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং থার্ড নম্বর নিয়মটি হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, সেটা হবে নাউন অথবা নাউন ফ্রেজ। এরপর আমরা চলে যাব হচ্ছে স্ট্রাকচারস নাম্বার 4। তাহলে স্ট্রাকচার 4 এ কি বলছি আমরা? এখানে আমরা পাচ্ছি হচ্ছে সাবজেক্ট, তার সাথে পাচ্ছি বি ভার্ব এবং তার সাথে পাচ্ছি একটি কমপ্লিমেন্ট। তাহলে আমরা কমপ্লিমেন্ট দিয়ে কিন্তু 3টা স্ট্রাকচার পাচ্ছি। তবে প্রথম 2টা স্ট্রাকচারে ছিল লিঙ্কিং ভার্ব এবং সেগুলো দিয়ে কিন্তু সাবজেক্টকে নির্দেশ করছিল। কিন্তু এখানে যেটি পাবো সেটা আসলে লিঙ্কিং ভার্ব হবে না, কমপ্লিটলি বি ভার্ব হবে। বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যেগুলো রয়েছে সেগুলো। তাহলে এখানে বি ভার্ব হবে এবং কমপ্লিমেন্ট হিসেবে আমরা যা ব্যবহার করব তা আসলে সাবজেক্টের অবস্থা বা রিলেশনশিপ নির্দেশ করবে না, বরং সাবজেক্টের অবস্থান নির্দেশ করবে। কি নির্দেশ করবে? পজিশন, মানে কোথায় বা কি রকম অবস্থানে। অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ বসবে এখানে কমপ্লিমেন্ট হিসেবে এবং সেই প্রিপজিশনাল ফ্রেজটি হবে কি? অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট হুইচ ইন্ডিকেটস দ্য পজিশন অফ দ্য সাবজেক্ট অর সাবজেক্টস। তাহলে সাবজেক্ট হিসাবে আমরা যাকে ইউজ করব তার অবস্থানটা নির্দেশ করা হবে বি ভার্বের পরে ব্যবহৃত যে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট তা দিয়ে, এবং অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট মোস্টলি উইল বি দ্য প্রিপজিশনাল ফ্রেজ, অর্থাৎ ফ্রেজটি প্রিপজিশন দিয়ে শুরু হবে। এখানে যদি আমরা দেখি দ্য টিচার ওয়াজ ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুম একটি নাউন আর প্রিপজিশন মিলে এটা হয়ে গেছে একটা প্রিপজিশনাল ফ্রেজ, এবং এই প্রিপজিশনাল ফ্রেজ আসলে এখানে একটি প্লেসের কাজ করছে, স্থানের কাজ করছে। অর্থাৎ এখানে টিচার এবং ক্লাসরুম দিয়ে একই জিনিসকে বা ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে না, বরং টিচারের অবস্থানটাকে নির্দেশ করা হচ্ছে। একইভাবে শি ইজ ইন দ্য মার্কেট। সে হচ্ছে কোথায়? মার্কেটে রয়েছে। অতএব এখানে তার অবস্থান নির্দেশ করা হচ্ছে ইন দ্য মার্কেট দিয়ে। অতএব ইজ হচ্ছে এখানে বি ভার্ব আর শি হচ্ছে সাবজেক্ট এবং অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট হচ্ছে ইন দ্য মার্কেট। একইভাবে বাংলাদেশ ইজ ইন সাউথ এশিয়া। তাহলে সাউথ এশিয়াতে বাংলাদেশের অবস্থান, অতএব এটা দিয়ে বাংলাদেশের অবস্থান নির্দেশ করা হচ্ছে। দ্য বার্ডস ওয়ার ইন দ্য কেজ। পাখিগুলো কোথায় ছিল? খাঁচার ভিতরে ছিল। তাহলে পাখিগুলোর অবস্থান হচ্ছে ইন দ্য কেজ। আই ওয়াজ ইন দ্য মিটিং। আমি কোথায় ছিলাম? মিটিং এ ছিলাম। তাহলে দেখো চতুর্থ নম্বর স্ট্রাকচারসে আমরা কমপ্লিমেন্ট ইউজ করেছি এবং সেটা হচ্ছে মেইনলি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, এবং এখানে এই জন্য কোনো লিঙ্কিং ভার্ব ইউজ করা হয়নি, কারণ এখানে সাবজেক্টের কোনো কন্ডিশন বা রিলেশনশিপ ইউজ বলা হচ্ছে না, বরং প্লেসমেন্ট বা অবস্থানটাকে নির্দেশ করা হচ্ছে। এই জন্য আমরা খেয়াল রাখবো চতুর্থ নম্বর গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা জানবো ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। কারণ there are 4 different basic sentence structures with transitive verbs. আমরা কিন্তু অলরেডি 4টি সেন্টেন্স স্ট্রাকচারস দেখে ফেলেছি। তার ভিতরে ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়েছিল একটি, লিঙ্কিং ভার্ব দিয়েছিল 2টি এবং বি ভার্ব দিয়েছিল একটি। বাকি যে 5টি সেন্টেন্স প্যাটার্নস রয়েছে তার ভিতরে 4টি রয়েছে ট্রানজিটিভ ভার্ব দিয়ে। So you can understand how important transitive verb is. So first we should know what is transitive verb. Transitive verb হচ্ছে intransitive verb এর বিপরীত, অর্থাৎ the verbs which cannot be performed by the subjects without the direct help of any external things or persons. অর্থাৎ
বাহ্যিক কোনো ব্যক্তি বা বস্তুর সরাসরি সাহায্য ছাড়া সাবজেক্ট যে ভার্ব সম্পাদন করতে পারবে না সেই ভার্বকে আমরা বলবো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব সম্পাদন করতে হলে সাবজেক্টকে কোনো ব্যক্তি বা বস্তুর উপর একদম প্রত্যক্ষভাবে ডিপেন্ড করতে হবে। Otherwise, without those things or persons, subject will not be able to perform the task. তাহলে আমরা একটু দেখে নিই উদাহরণে, they started the work. They started, তারা শুরু করলো। তো শুরু করার সাথে কিছু একটা বিষয় জড়িত। কি শুরু করলো? সেই বিষয়টাই হলো এখানে the work. একইভাবে we collected, আমরা সংগ্রহ করলাম। তাহলে কিছু জিনিস এখানে কিন্তু আমরা পাচ্ছি যে কিছু জিনিস আমাদের অবশ্যই সংগ্রহ করার সাথে সরাসরি রিলেটেড। সেই জিনিসগুলো ছাড়া কিন্তু সংগ্রহ কাজটা হতে পারে না। অতএব এখানে সেই জিনিসগুলো কি? some money। অতএব এখানে some money হচ্ছে অবজেক্ট। অতএব started, collected এগুলো হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। একইভাবে the students were drawing pictures। তাহলে স্টুডেন্টরা অঙ্কন করছে, তাহলে অঙ্কন করার সাথে কিছু একটা বিষয় জড়িত, আর সেটা হচ্ছে কি এখানে পিকচার্স। একইভাবে আই এম টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি, তাহলে আমি পড়াচ্ছি কিছু একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে কি এখানে ইংরেজি। বাংলাদেশ অন ভিক্টরি, বাংলাদেশ জয় লাভ করেছিল, তাহলে বাংলাদেশ লাভ করেছিল কিছু একটা জিনিস, সেটা হলো কি জয়। এইভাবে কোনো ব্যক্তি হতে পারে যে আই লাইক হিম, আই নো হার, এভাবে নো মানে জানা কাকে, হার। একইভাবে লাইক মানে হিম। তাহলে দেখে এই লাইক, নো, কালেক্ট, ড্র, টিচ, ওন, স্টার্টেড এই ভার্ব গুলো যখন সাবজেক্ট সম্পাদন করতে যাচ্ছে তখন কিন্তু বাহ্যিক কোনো বিষয়ের প্রয়োজন হচ্ছে, জিনিসের প্রয়োজন হচ্ছে। অতএব যে সকল ভার্বের এইভাবে প্রত্যক্ষভাবে কোনো জিনিসের প্রয়োজন হবে বা ব্যক্তির প্রয়োজন হবে কাজগুলো সম্পাদন করতে, তখন সেই কাজগুলোকে আমরা বলবো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা খেয়াল রাখবো যে ট্রানজিটিভ ভার্ব মানেই হচ্ছে ভার্বের পরে বা প্রেডিকেট অংশে একটা অবজেক্ট থাকবেই। অবজেক্টটা হতে পারে ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক। আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু আমরা অলরেডি তিনটি প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আমরা জানি ভার্বের দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, আর তা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আমরা আবার দুই ভাগে পাই, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তার ভিতরে প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার পাই হচ্ছে তিন ভাগে, একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব যার কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্টের প্রয়োজন হয়, আর লিঙ্কিং ভার্ব যা দ্বারা প্রধানত প্রেডিকেট অংশের সাথে সাবজেক্টের একটা লিঙ্ক তৈরি করা হয়। তাহলে এইভাবে প্রিন্সিপাল ভার্বকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি এবং আমরা যা অলরেডি শিখে ফেললাম। এবং এই প্রিন্সিপাল ভার্ব নিয়ে আমার একটি ভিডিও ক্লাস রয়েছে আলাদাই, তোমরা অবশ্যই দেখে নিবে, তাহলে আরো বেশি উপকৃত হতে পারবে। চলো এবার আমরা দেখে নিই ট্রানজিটিভ ভার্ব দিয়ে যে চারটি ডিফারেন্ট বেসিক সেন্টেন্স প্যাটার্ন রয়েছে সেগুলো কি কি। প্রথমটি হচ্ছে কি সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, এবং অবজেক্ট হতে পারে নাউন বা নাউন ফ্রেজ, হতে পারে প্রোনাউন। তার মানে এখানে জাস্ট সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট থাকবে একটি। আমরা অলরেডি কিছু উদাহরণ দেখে এসেছি আগে, যেমন বেঙ্গলি স্পিক বাংলা, বাঙালিরা বাংলা বলে। তাহলে বাংলা হচ্ছে এখানে একটি অবজেক্ট যা হচ্ছে প্রধানত নাউন, এবং স্পিক হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব। একইভাবে আই নো হার যে উদাহরণগুলো আমি অলরেডি বলেছি, তার প্রিন্সিপাল কলড আ মিটিং, প্রিন্সিপাল একটি মিটিং ডাকলো, তাহলে কল্ড হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, মিটিং হচ্ছে একটি অবজেক্ট। হি ইজ রিসাইটিং আ পিচ অফ পোয়েট্রি, তাহলে সে আবৃত্তি করতেছে, কি আবৃত্তি করছে? এক খণ্ড কবিতা। শি হ্যাজ বট আ নাইস মোবাইল ফোন, সে একটা সুন্দর মোবাইল ফোন কিনেছে। অতএব শি হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাজ বট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং আ নাইস মোবাইল ফোন হচ্ছে একটি নাউন ফ্রেজ হুইচ ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অবজেক্ট হিয়ার। I do not like smoking, I do not like smoking, তাহলে সাবজেক্ট হচ্ছে I, do not like হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, স্মোকিং হচ্ছে এখানে অবজেক্ট। স্মোকিং এখানে একটি জিরান্ড যা নাউন হিসেবে কাজ করছে, এবং নাউন আপাতত এই সেন্টেন্সের আদলে অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এইভাবে যে আমরা ট্রানজিটিভ ভার্ব দিয়ে প্রথম যে স্ট্রাকচারটি পাবো তা হবে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, জাস্ট সিঙ্গেল অবজেক্ট। An object must be a noun or noun phrase or a pronoun, and pronoun must be in its objective form, যেমন আমরা এখানে পেয়েছি হার। তো চলো এবার 6 নাম্বার স্ট্রাকচারটি দেখে নিই। আসলে 5 এর থেকে একটু এক্সটেনশন করলে বাড়ালে পারে আমরা পাবো হচ্ছে 6।
তার মানে ওখানে ছিল হচ্ছে একটি অবজেক্ট, আর এখানে আমরা পাবো হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, কিন্তু অবজেক্ট পাবো দুইটি, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, যেখানে কোনো ব্যক্তিকে বসানো হবে, তা সেই ব্যক্তিকে যখন বসাবো সে হতে পারে নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। আর ডাইরেক্ট অবজেক্ট যেটা হবে সেটা হবে নাউন, ফ্রেজ অথবা নাউন, এখানে কোনো অবজেক্ট বসবে না। তাহলে এই হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে না। তাহলে এই হচ্ছে 6 নম্বর স্ট্রাকচারস, এবং এটাও ট্রানজিটিভ ভার্ব দিয়ে আমরা খেয়াল করব এখানে কয়টা অবজেক্ট থাকবে, দুইটা। তাহলে এই স্ট্রাকচারস এর প্রথম এক্সাম্পলটি হচ্ছে আই অ্যাম টিচিং ইউ ইংলিশ। পূর্বের একটি সেন্টেন্স আমরা পড়েছিলাম আই অ্যাম টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি। আর এখানে বলা হচ্ছে আমি তোমাদের ইংরেজি শেখাচ্ছি। তাহলে আমি তোমাদের শেখাচ্ছি, তাহলে তোমাদের হচ্ছে ইউ, যেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ইংলিশ যা শেখাচ্ছি তা হলো ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক। তাহলে এইভাবে am টিচিং ট্রানজিটিভ ভার্বের রয়েছে দুটি অবজেক্ট। একইভাবে হি গেভ রাকিব আ বুক, তাহলে সে রাকিবকে একটা বই দিয়েছিল, তাহলে কাকে দিয়েছিল, রাকিবকে, যা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। একইভাবে she has sent me some money, সে আমাকে কিছু টাকা পাঠিয়েছে। they sent you a birthday gift, my younger brother wrote me a letter, আমার ছোট ভাই আমাকে একটা চিঠি লিখেছে। তাহলে মি হচ্ছে একটি প্রোনাউন যা আপাতত ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে বসেছে, আর লেটার হচ্ছে একটি ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। তাহলে এইভাবে আমরা 6th নং স্ট্রাকচারটি মনে রাখবো। তাহলে আমরা 6টি পড়ে ফেললাম। চলো এবার দেখে নিই চলো এবার দেখে নিই 7th নাম্বার স্ট্রাকচারটি কেমন। আসলে 7th নাম্বার স্ট্রাকচারটি শুরু করার আগে আমাদের মনে করতে হবে পূর্বের যে স্ট্রাকচার 2 এবং 3 পড়েছি, যেখানে রয়েছে কমপ্লিমেন্ট। আমরা প্রথম স্ট্রাকচারে পড়েছিলাম কি, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এবং সেটি ছিল অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। 3 নম্বর স্ট্রাকচারটি ছিল সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট, সেটি ছিল নাউন। এবং অ্যাডজেক্টিভ এবং নাউন হিসাবে যে কমপ্লিমেন্টে বসেছে উভয়ই কিন্তু সাবজেক্টকে নির্দেশ করছিল, সাবজেক্টের রিলেশনশিপ বা হচ্ছে সাবজেক্টের কন্ডিশন নির্দেশ করছিল। আর এখানে হলো আসলে ওই কয়েকটি স্ট্রাকচারস এর মিশ্রণ। আমরা প্রথম যে ট্রানজিটিভ ভার্ব দ্বারা যে স্ট্রাকচারটি পড়েছি সেটা কতটুকু ছিল, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, এতটুকু ছিল, এবং অবজেক্ট হিসেবে বসছিল নাউন বা প্রোনাউন। আমরা একটু দেখে আসতে পারি। এই যে 5 নম্বর স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে 7th নাম্বার স্ট্রাকচারতেও তাই রয়েছে, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু পার্থক্য হলো কি, এখানে একটা কমপ্লিমেন্ট যুক্ত হবে। এখন আমরা একটু দেখে আসি 3 নম্বর স্ট্রাকচার, 2 নম্বর স্ট্রাকচারসে এখানে বলা হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ ছিল, তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ছিল। আর আমরা যে 7 নম্বর স্ট্রাকচারটি পড়বো এখানেও কিন্তু রয়েছে কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্ট হবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু আগেরটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে কিন্তু সাবজেক্টকে নির্দেশ করছিল, কিন্তু এখন আমরা যে কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কে পাবো তা কিন্তু আর সাবজেক্টকে নির্দেশ করবে না, বরং তার পূর্বের যে অবজেক্ট রয়েছে তার কন্ডিশন বা অবস্থা নির্দেশ করবে। তাহলে বুঝতে পারছি আসলে আমরা যে যখন লিঙ্কিং ভার্ব দিয়েছিলাম তখন কমপ্লিমেন্টই সাবজেক্টকে নির্দেশ করছিল, যখন ট্রানজিটিভ ভার্ব ইউজ করব তখন আসলে যদি আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করি অবজেক্টের পরে, তাহলে সেই কমপ্লিমেন্টই আসলে আর সাবজেক্টকে নয় বরং অবজেক্টের কন্ডিশন নির্দেশ করবে। তাহলে আমরা একটু দেখে নিই। দে ফাউন্ড দ্য টাস্ক ডিফিকাল্ট, তারা কাজটিকে খুবই কঠিন অবস্থায় পেল, অর্থাৎ তারা দেখলো কাজটি খুবই কঠিন। তাহলে ডিফিকাল্ট নামক যে আমরা কমপ্লিমেন্ট ইউজ করেছি, অ্যাডজেক্টিভটি ইউজ করেছি, তা দিয়ে কি আসলে দে কে মডিফাই করা হচ্ছে, তা নয়, বরং তার পূর্বের যে অবজেক্ট নাউন তাকে নির্দেশ করা হচ্ছে, যা টাস্ককে মানে কাজটিকে, অতএব কাজটি কঠিন। ঠিক একইভাবে শি মেড মি হ্যাপি, সে আমাকে খুশি করলো। এখন খুশিটা হলো কে, শি নাকি মি? অবশ্যই মি। অতএব এটা হচ্ছে একটি কমপ্লিমেন্ট যা আপাতত অবজেক্টকে নির্দেশ করছে এই সেন্টেন্সের,
এবং যেহেতু অবজেক্ট রয়েছে এই সেন্টেন্সে, অতএব এখানে ফাউন্ড, মেড সবই হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। এইভাবে দ্য ম্যান গট দ্য ওয়ার্ক ডান। ডান মানে করিয়ে নেওয়া, তাহলে লোকটি কাজটি করিয়ে নিল। কি করিয়ে নিল? কাজটিকে। অতএব এখানে এই ভার্বের পাস্ট পার্টিসিপল যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তা আসলে ওয়ার্কটিকে নির্দেশ করছে। দ্য হাউসমেড লেফট দ্য ডোর ওপেন। হাউসমেড করলো কি? দরজাটা কি খোলা রেখে গেল। তাহলে কি খোলা রাখলো? দরজা। তাহলে খোলাটা কি? এখানে দরজাটাকে নির্দেশ করা হচ্ছে। একইভাবে আই থট হিম ক্লেভার। আমি তাকে চালাক মনে করলাম। তাহলে চালাকটা কি? আমি নাকি আসলে হিমকে নির্দেশ করা হচ্ছে? অবশ্যই হিমকে। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব যেটি থাকবে, সেই ট্রানজিটিভ ভার্ব এবং তার সাথে যে অবজেক্ট থাকবে, এই স্ট্রাকচারস এর সাথে একটি নতুন কমপ্লিমেন্ট যুক্ত হবে, যেটি হবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা দিয়ে আসলে তার পূর্বের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টের কন্ডিশন বা অবস্থা নির্দেশ করা হবে। একইভাবে আমরা স্ট্রাকচার 8 নম্বরে যেটা পাবো, স্ট্রাকচার 8 নম্বরে ঠিক একই অবস্থান হবে। শুধু পার্থক্যটা হবে এখানে যে কমপ্লিমেন্ট হিসেবে নাউন থাকবে। তাহলে বেসিক স্ট্রাকচারস টুকু এটুকু ছিল যে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। এখন এই অবজেক্টের একটা রিলেশন বোঝানোর জন্য, অবজেক্টের একটা নতুন পরিচয় বোঝানোর জন্য আমরা এখানে একটি নাউন কমপ্লিমেন্ট ইউজ করব। তাহলে এখানে কি পাচ্ছি? সাবজেক্ট, উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, এখানে সাবজেক্ট হচ্ছে কি? স্টুডেন্টস মেড রিমন দেয়ার মনিটর। তাহলে স্টুডেন্টসরা রিমনকে মেড মানে বানালো। কি বানালো? দেয়ার মনিটর, তাদের মনিটর বানালো বা তাদের লিডার বানালো। তাহলে রিমন এবং লিডার এই দুটা কি আলাদা কিছুকে বোঝাচ্ছে? না, আসলে রিমন এবং মনিটর একই ব্যক্তিকে নির্দেশ করছে। দ্য ভিলেজার্স ইলেক্টেড হিম চেয়ারম্যান। গ্রামবাসী তাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করলো। তাহলে হিম এবং চেয়ারম্যান এই দুটা কিন্তু আলাদা ব্যক্তি নয়, বরং একই ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে। অতএব এখানে মনিটর হচ্ছে নাউন, চেয়ারম্যান হচ্ছে নাউন, যেগুলো তার পূর্বের যে নাউন বা প্রোনাউন অবজেক্ট হিসেবে বসেছে, এখানে আমরা দেখছি নাউন বা প্রোনাউন অবজেক্ট হিসেবে বসেছে, সেগুলোকে মডিফাই করছে। একইভাবে দে অ্যাপয়েন্টেড মি দেয়ার রিপ্রেজেন্টেটিভ। তারা আমাকে তাদের প্রতিনিধি বানালো। একইভাবে উই সিলেক্টেড মাই ফাদার অর্গানাইজার। হয়তো আমরা কোনো কিছু অর্গানাইজ করতে যাচ্ছি, সেখানে আমরা আমার বাবাকে অর্গানাইজার বানালাম। অর্থাৎ মাই ফাদার এবং অর্গানাইজার এই দুটা কিন্তু আসলে একই ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে। আবার মাই গ্র্যান্ডফাদার নেমড মি মিলন মন্ডল। আমার দাদু আমার নাম দিয়েছিল মিলন মন্ডল। অর্থাৎ মিলন মন্ডল এবং মি আসলে একই ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে। তাহলে স্ট্রাকচার 8 এ আমরা যা পাচ্ছি তা হলো সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট এর সাথে নতুন একটা নাউন কমপ্লিমেন্ট। 7 নম্বরে কি পাচ্ছি? সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট এর সাথে রয়েছে একটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। 6 নম্বর কি পাচ্ছি আমরা? সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস দুইটি অবজেক্ট পাচ্ছি। এখানে আমরা পরপর, প্রথমটি হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, আর পরেরটি হচ্ছে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। আর 5 নম্বরে পাচ্ছি কি আমরা? ট্রানজিটিভ ভার্বের সাথে একটি মাত্র অবজেক্ট। এখানে কোনো কমপ্লিমেন্ট থাকবে না, এখানে কোনো ডাবল অবজেক্ট থাকবে না। তাহলে এই যে 5 6 7 8 5 6 7 8 8 এই যে আমরা চারটি আপাতত স্ট্রাকচার পেলাম, এগুলো সবগুলোই কিন্তু ট্রানজিটিভ ভার্ব দিয়ে গঠিত এবং প্রত্যেকেরই কি থাকবে? অবজেক্ট থাকবে। এখন অবজেক্টের সাথে রিলেটেড ডাবল অবজেক্ট থাকতে পারে বা কমপ্লিমেন্ট থাকতে পারে। তাহলে এই হলো আমাদের 9টি সেন্টেন্স প্যাটার্নের মধ্যে প্রথম 8টি। থাকলো আর বাকি একটি, সেটার গঠনটা আমরা একটু দেখে নিই। এটা একটু ব্যতিক্রমধর্মী একটি গঠন এবং এটার বেশ ব্যবহার রয়েছে, এবং এই ব্যবহারটা না বোঝার কারণে অনেক সময় এই জাতীয় অর্থগতভাবে বাংলার কোনো সেন্টেন্সকে আমরা ইংরেজিতে লিখতে পারি না। গঠনটি হচ্ছে কি? দিয়ার। এই দিয়ারটি আসলে ইন্ট্রোডাক্টরি দিয়ার। ইন্ট্রোডাক্টরি দিয়ার মানে সেন্টেন্সটা শুরু করতে ব্যবহার করা হবে, কিন্তু সেন্টেন্সে এর বিশেষ কোনো অর্থ থাকবে না, বা বাংলা করতে গিয়ে বা সেন্টেন্স প্যাটার্নে কোনো মিনিং করতে গিয়ে দেয়ারের কোনো আসলে ব্যবহার থাকবে না। তারপর এখানে থাকবে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট। তাহলে 9টি যে আমরা স্ট্রাকচার পাইলাম তার মধ্যে একটি ব্যতিক্রম এই একটা স্ট্রাকচার যার সাবজেক্ট থাকবে ভার্বের পরে, এবং তারপরে যে অ্যাডভার্ব থাকবে, এখানে অ্যাডভার্ব প্রধানত যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো থাকবে বা প্রিপজিশনাল ফ্রেজ গুলো থাকবে তা দিয়ে প্রধানত কোনো জায়গা নির্দেশ করা হবে। তাহলে সেন্টেন্সের প্যাটার্নটি হচ্ছে কি? দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এখন ভার্ব হিসাবে যে কোনো ভার্ব হতে পারে,
প্রধানত ব্যবহার হয় বি ভার্ব, আর বি ভার্ব দিয়ে প্রধানত আছে, ছিল, থাকবে এরকম সেন্স নির্দেশ করা হয়। তাহলে আমরা স্ট্রাকচারটি একটু দেখে নিই যে দেয়ার ইজ আ ডগ, আর আমরা খেয়াল রাখবো যে সাবজেক্ট অনুসারে কিন্তু ভার্ব হয়, আমরা কখনোই দেয়ার অনুসারে কিন্তু ভার্ব করব না। খেয়াল রাখবো এটা, যে দেয়ার অনুসারে আর হবে এমনটা নয়, বরং যে ভার্ব থাকবে তারপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পার্সন অনুসারে আমরা বা নাম্বার অনুসারে এখানে ভার্ব বসাবো। যেমন এখানে রয়েছে আর ডগ, মানে একটা কুকুরকে বোঝানো হচ্ছে, অতএব এখানে ইজ হবে। তো আমরা কি দেয়ার ইজ আ ডগ, একটা কুকুর আছে কোথায়, ইন ফ্রন্ট অফ দ্য মেইন গেট, তাহলে প্রধান দরজার সামনে একটা কুকুর আছে। তাহলে এখানে কিন্তু দেয়ার দিয়ে যে যেখানে সেখানে এরকম একটা মিনিং আসে, তার কিন্তু মিনিং আসেনি, বরং এখানে দেয়ার ইজ মানে আমরা ধরে নিব আছে প্রেজেন্ট টেন্স হলে, দেয়ার ওয়াজ হলে বলবো হচ্ছে ছিল, দেয়ার উইল বি হলে আমরা লিখবো হচ্ছে থাকবে, এরকম একটা সেন্স, দেয়ার শুড বি মানে হচ্ছে থাকা উচিত, এরকম একটা মিনিং আমরা কিন্তু এখানে নিয়ে আসবো। There lived an old farmer in a village. তাহলে এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বসবাস করত। তাহলে there lived an old farmer in a village. এভাবে আমরা স্ট্রাকচারটাকে সাজাবো। একইভাবে there should be মানে উচিত, তাহলে থাকা উচিত, a college in this area. তাহলে এই এরিয়ায় বা এই এলাকাতে একটা কলেজ থাকা উচিত। There came a tiger. একটা কি আসলো, বাঘ আসলো, এরকম আর কি। একইভাবে দেয়ার রোজ আ কোয়ারেল, একটা ঝগড়া বেঁধে গেল বিটুইন দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে। তাহলে এইভাবে আমরা স্ট্রাকচারটি পাবো, দেয়ার, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে কোনো প্রিপজিশনাল ফ্রেজ যা আপাতত এখানে অ্যাডভার্ব হিসাবে বসবে। সো ওকে ডিয়ার লার্নার্স, এই হলো 9 বেসিক সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স প্যাটার্নস। And I think you have been able to understand the patterns very easily and serially. তাহলে আমরা দেখে নিব এখানে আসলে কিছু ভার্ব আমরা শিখেছি, যা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এইগুলো দিয়েই রয়েছে মোটামুটি 7টি। ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে রয়েছে একটি, লিঙ্কিং ভার্ব দিয়ে রয়েছে 2টি, তারপর ট্রানজিটিভ ভার্ব দিয়ে রয়েছে 4টি। তাহলে এখানেই চলে গেল 7টি। বি ভার্ব দিয়ে রয়েছে একটি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস প্রিপজিশনাল ফ্রেজ যা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আর লাস্ট ওয়ান হচ্ছে দেয়ার দিয়ে শুরু হবে, যেখানে থাকবে হচ্ছে দেয়ার প্লাস ভার্ব প্লাস ভার্বের পরে থাকবে সাবজেক্ট, পরবর্তী থাকবে হচ্ছে অ্যাডভার্ব বা প্রিপজিশনাল কোনো ফ্রেজ। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা আবারও পুনরায় ভিডিওটি আরেকবার দেখে নিয়ে এই 9টি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসকে অবশ্যই মনোযোগ দিয়ে শিখে নিবে, যাতে আগামী দিন থেকে এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস গুলোর সাথে কোনো ফ্রেজ যুক্ত করে বা কোনো অ্যাডভার্ব যুক্ত করে যখন এনলার্জ করব, তোমাদের যেন বুঝতে অসুবিধা না হয়। আর এই সেন্টেন্স প্যাটার্ন গুলোর উপর যদি তোমরা ভালো একটা দক্ষতা অর্জন করতে পারো, তাহলে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি এট এ গ্ল্যান্স সবগুলো স্ট্রাকচার তোমাদের জন্য দিয়েছি, তোমরা একবার এইভাবে দেখে নিবে। subject plus intransitive verb, subject plus linking verb plus adjective complement, subject plus linking verb noun complement, subject plus be verb adverbial complement, subject plus transitive verb object single, subject plus transitive verb indirect object plus direct object, subject plus transitive verb plus object adjective complement, subject plus transitive verb object noun complement, তারপর রয়েছে there plus verb plus subject plus adverb। তাহলে আমরা দেখছি এই 4টি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব দিয়ে, এই দুটো হচ্ছে লিঙ্কিং ভার্ব দিয়ে, তাহলে হচ্ছে 6টি। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে ভার্ব হিসাবে ব্যবহার করা হবে বি ভার্ব অথবা অন্য যে কোনো ভার্ব। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বিষয়গুলো বুঝে নিয়েছো। ক্লাসটি শেষ করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ রইল, যে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমরা ইনস্ট্যান্টলি পেতে চাও,
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং আমার সাথে থাকবে। এবং আমার সাথে যে কোনো সমস্যায় আলোচনা করতে, যে কোনো ভিডিওর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের সমস্যাটি জানাবে। এবং ভিডিওগুলো যেহেতু আমি বিভিন্ন আমার ফেসবুক পেজে বা গ্রুপে আপলোড করে দিই বা লিঙ্কগুলো দিয়ে দিই, তাহলে সেগুলোর সাহায্য তোমরা পেতে অবশ্যই আমার যে ইউটিউব ক্যান লার্ন ইংলিশ নামে ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, তোমরা অবশ্যই এর সাথে যুক্ত হয়ে নিবে। কারণ এখানে আমি প্রতিনিয়ত আপলোড করছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের উপরে ইন্টারেস্টিং ক্লাসেস। এবং তোমাদের ক্লাসগুলো তোমাদের অবশ্যই উপকার করবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজ আর নয়, so goodbye. Best of luck, stay at home and stay safe in this very critical moment. And I wish to meet you in the next class. As you are with me throughout this whole class, thanks for watching the video. And I'm very happy to get you with me. And please be attentive, be mindful about yourself and your career. And try to be happy with what you have at this very moment. So, okay, with the wish of meeting you again, I'm going to see you